হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। সার্ফ এক্সেল প্রেজেন্টস দীপ্ত ডি বক্সে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি ইন্দ্রাণী নিশি। বিশ্বকাপের নকআউট মানে আনন্দের সাথে সাথে খানিকটা হতাশারও গল্প। গত রাতে সেই কঠিন বাস্তবতায় দেখলো ফুটবল বিশ্ব। নরওয়ের কাছে হেরে বিদায় নিয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। হাল্যান্ডের জোড়া গোল, ব্রাজিলের পেনাল্টি মিস, শেষ মুহূর্তে নেইমারের গোল, সব মিলিয়েছিল হৃদয় ভাঙার এক রাত যেন। অন্যদিকে আজটেকের কঠিন পরিবেশে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করেছে ইংল্যান্ড। দর্শক, আজকের দীপ্ত ডি বক্সে থাকছে ব্রাজিল নরওয়ে মেক্সিকো ইংল্যান্ড ম্যাচের বিশ্লেষণ, আজকের সার্ফ এক্সেল মোমেন্ট অফ দ্য ডে, সার্ফ এক্সেল ফ্যান অফ দ্য ডে এবং সামনে থাকা পর্তুগাল, স্পেন ও যুক্তরাষ্ট্র বেলজিয়াম ম্যাচের প্রিভিউ। আজকে আমার সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার মাহবুব হোসেন রক্সি এবং গুণী অভিনেতা শতাব্দী ওয়াদুদ। দুজনকেই ওয়েলকাম করছি। সত্যিকার অর্থের হৃদয় ভাঙার এক রাত ছিল। আমরা সবকিছু নিয়ে বিস্তারিত আলাপ করব, আর আজকে আসলে আমরা ভালোবাসার জায়গা থেকেও আসলে ব্রাজিলকে দেখতে চাই। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, যার হোয়াইটেনিং বুস্টার্স কঠিন দাগ দূর করে আর সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। দর্শক, আমরা যদি প্রথম ম্যাচের কথা, আসলে ব্রুনো গিমারাইসের পেনাল্টি মিস, এদিকে নিউজিল্যান্ডের গুরুত্বপূর্ণ সেভ, হাল্যান্ডের জোড়া গোল আর শেষ মুহূর্তে নেইমারের পেনাল্টি গোল, ব্রাজিলের বিদায়, নরওয়ের ইতিহাস। তবে আমরা যে ইঙ্গিতটা পাচ্ছি আসলে নেইমারের অবসরের কথা, আমরা ধাপে ধাপে সেই প্রসঙ্গগুলো আসতে চাই। শতাব্দী ভাই, আপনার কাছে একটু জানতে চাই, কি বলবেন গতকালকের ম্যাচ দেখার পর? আমি জানি আপনি কোর একজন ব্রাজিল ফ্যান। আসলে আমাকে যদি বলতে বলা হন, আমি অনেক বেশি দুঃখী বা এরকম না, কারণ ব্রাজিল এবার যে টিম নিয়ে আসছে খেলতে বা যেভাবে কোয়ালিফাই করেছে নর্থ আমেরিকা থেকে 5th পজিশন নিয়ে ওরা বিশ্বকাপ খেলতেছে, মানে ওরা এবার কিন্তু কাপ জেতার জন্য আসেনি। কিন্তু ব্রাজিল আর্জেন্টিনা এই টাইপের টিম যে ওরা যতই যেভাবেই আসুক না কেন, ওরা হাই ভোল্টেজ, মানে হিউজ নাম এবং জার্সির একটা ওজন তো আছে। তো ওরকম জায়গা থেকে আমি বলবো যে ব্রাজিল গেছে, খারাপ তো অবশ্যই লাগছে, আউট হয়ে গেছে টুর্নামেন্ট থেকে, কিন্তু ওরা না গ্র্যাজুয়ালি ম্যাচ বাই ম্যাচ ইমপ্রুভ করছিল। কালকেও যদি দেখেন অনেক বেশি গোছানো ছিল, মানে অন্যান্য টিমের সাথে আমি কম্পেয়ার করছি না, কিন্তু ব্রাজিলের তুলনায় শুরু থেকে এ পর্যন্ত গতকালে অনেক গোছানো ছিল এবং ওরা আসলে মোমেন্টাম গুলো ধরতে পারেনি, যে চান্সগুলো মিস করেছে। আর ফাইনালি এনরিকের ওই মিসটা করার পরে পেনাল্টি আছে, আমি বাদ দিলাম যে পেনাল্টি আছে, গেল, হলো না। এনরিকের ওই গোলটা যদি হয়ে যেত, 1-1 ছিল, ওই গোলটা হলে হয়তো রেজাল্টটা অন্যরকম হতে পারতো। আর শেষের দিকে এসে আরেকটা জিনিস হয়েছে যে ওই আপনি মনোযোগ যখন হারাবেন 1-2-3 সেকেন্ড এরকম বিগ ম্যাচে, ওটাই কিন্তু মোমেন্টামটা ক্রিয়েট করে। যেমন ওরা এরিয়ালে একেবারেই ট্রাই করেনি শুরু থেকে নরওয়ে, কিন্তু দেখেন যে হল্যান্ড যে গোলটা হেডে দিয়েছে, ওই একটা সময় হল্যান্ডকে যে গার্ড করছিল ব্রাজিলের 3 নাম্বার প্লেয়ারটা, ও মোমেন্টামের জন্য মনোযোগ, গ্যাব্রিয়েল, ও কিন্তু আর্সেনালে যখন খেলে, ম্যান সিটিতে অনেকবার ও একাই হল্যান্ডকে আটকে রেখেছে গ্যাব্রিয়েল, কিন্তু ওই মোমেন্টাম 2-3 সেকেন্ডের জন্য মনোযোগ নষ্ট হয়ে গেছে, গোল হয়ে গেছে, স্কোর হয়ে গেছে। এটাই এক্স্যাক্টলি। ভাইয়া, ব্রাজিলের বিদায়ের ক্ষেত্রে সবচেয়ে বড় কারণ আপনার দৃষ্টিতে কি আসলে পেনাল্টি মিস, সুযোগ নষ্ট, নাকি স্ট্র্যাটেজিক গোলমাল? না, আসলে মেনলি একটা বিগ ম্যাচ, এবং বারবার বলছি যে ব্রাজিল কিন্তু ওইভাবে তৈরি হয়ে আসেনি। কিন্তু এখানে ক্রেডিট দিতে হবে আঞ্চলিক থেকে, যে সে এই ভাঙাচোরা টিমকে একটা সেট আপ নিয়ে এসে স্টেপ বাই স্টেপ আগাচ্ছিল। এবং কালকের ম্যাচ যদি চিন্তা করি, ব্রাজিল যে স্টাইলে খেলে বা যে প্যাটার্ন ছিল, ফিলোসফি ছিল, সেটার থেকে একটু বাইরে ওরা খেলতে চেয়েছে। প্রথম প্রেশার দিয়ে এটাকে হাই প্রেসিং করে ওখান থেকে বল কাউন্টার প্রেস বলে আমরা, ওখানে বল উইন করে ওখানে ফিনিশ করব, এবং সেটাই হয়েছিল। তারা ওই প্রেশারে বক্সের ভিতরে চান্স পেয়ে গেছে, কুনিওকে ফাউল করা হয় এবং ভিআরে যায়, ভিআরে যেয়ে দেখে পেনাল্টি পায়। পেনাল্টি মারা নিয়ে এখানে একটু ডিপাউন্ড ছিল যে আন্ডার প্রেশার বা টিমের কে বেস্ট প্লেয়ার, এবং এক একটা টিমের কিন্তু নির্ধারিত থাকে। যা আর্জেন্টিনা, ব্রাজিল, এবং আর্জেন্টিনা যদি মেসি মারে, ব্রাজিলের হলো নেইমার মারে, হ্যাঁ, তারপরে প্লেয়ারকে সেখানে হলো রাফিনো, সেও মাঠের বাইরে, তৃতীয় প্লেয়ারকে তাকেও খেলানো হচ্ছে না। এইখানে একটা বড় প্রশ্ন এসে দাঁড়ায় যে ভিনিসিয়াস, আমরা যদি দেখি শুরু থেকে এই পর্যন্ত প্রত্যেকটা ম্যাচে যা মানে দারুণ পারফরম্যান্স, এতগুলো গোলের সংখ্যা, এই টিমের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট পারফরম্যান্স, এবং ওকে ধরা হচ্ছিল ম্যাচ উইনের প্লেয়ার। এবং ব্রাজিলের এইবারের যে ফোকাস যদি থাকে সবকিছু নিয়ে, তার উপরে দৃষ্টিনন্দন ছিল। তো কেননা সেটা কিন্তু ওরা প্লেয়াররা অ্যাজ এ অলমোস্ট অনেক বেশি রেসপন্সিবিলিটি এবং তার রেসপেক্ট থাকে কোচের উপরে। কোচ এইভাবে তৈরি করেছে, সেখানে 4 নম্বর এবং ভেনিসিয়াস ছিল 5-এ, এবং এটা একটা স্ট্র্যাটেজি থাকে যে একজন নিয়ে যাবে, মনে করবে ও মারে, কিন্তু ও আবার ওর হাতে দিয়ে দেয় বা বদলে ফেলে। প্রায় দেখেন সব পেনাল্টিগুলাই এভাবেই করে। তো এখানে নার্ভের ব্যাপার ছিল। এখন গোমেজ যেই শুটটা করেছে বা যেভাবে খেলে, ও কিন্তু নিউক্যাসলের
ক্যাপ্টেন এবং সেখানে যে অবধারিত ইংলিশ লিগে গোল করে থাকে সেই আত্মবিশ্বাসটা ছিল এবং প্র্যাকটিসও তাকে দেখানো হয়েছিল। তো এইটা হলো ডিফারেন্স। এবং সবাই চলছে এখন ভেনি কেন মারলো না, ভেনি মারলে মানে গোল হতো, নেইমারকে কেন আগে না মানে নেইমার মারলে গোল হতো, এটা ভুল এখন আসলে ধারণা। কি করলে কি হতো সেটা এক্স্যাক্টলি পরের আমরা যদি ব্যাপার ছিল। মানে প্যারাগুয়ে ফ্রান্সও দেখে সেখানে যদি দেম্বেলে আর এমবাপ্পের ওই ব্যাপারটা দেখেন, হ্যাঁ। দেম্বেলে আসলে বল নিয়েছিল পরে যে এমবাপ্পে। আবার এমবাপ্পে মারে। তো এই জিনিসগুলির ব্যাপারে যে ম্যাচটা যেটা ছিল সেখান থেকে জুড়ে ফার্স্ট হাফে একটা খেলা খেলেছে, সেকেন্ড হাফে যে আরেক রকম খেলেছে। তো এইখানে যে ক্রেডিট দিতে হয় যে নরওয়ের ম্যাচের যে ছিল ওরা অনেক বেশি ম্যাচ কন্ট্রোল করে ফেলছে এবং তারা নিজেদের মধ্যে সার্কুলেশন অফ পাসেস রাইট থেকে লেফট, লেফট থেকে রাইট এইভাবে অনেক বেশি খেলেছে, যেটা ব্রাজিল আপকামিং মানে অ্যাটাকিং জোনে যে পাসগুলি করতে পারেনি অন্য ম্যাচের তুলনায়। কিন্তু ইন্ডিভিজুয়ালি আমি বলেছি যে ট্রানজিশন, কুইকার ফিনিশিং ওইটাতে কিন্তু এগিয়ে ছিল এবং যে চারটা সলিড চান্স পেয়েছিল সেই চারটারই ক্রেডিট কিন্তু গোলকিপারকে দিতে হবে। নেদারল্যান্ড এত ভালো সেভ করেছে পেনাল্টি ছাড়াও তারা কালকে জিন ভর করছিল মানে যেখানে- প্রথম পেনাল্টি সেভ করার পর মানে দুর্দান্ত ও একদম- আত্মবিশ্বাস এবং আত্মবিশ্বাস অনেক বড় এবং জিনিস। একটা টিমের যখন আমরা খেলি, যখন কোচটা থাকে সেম বলে একটা প্লেয়ার যখন প্লেয়ারের গোলকিপার এই লাইফ দেয় তখন টিমের আত্মবিশ্বাস অনেক বেড়ে যায় যে আমার পিছনে এমন একজন লোক আছে, আমি আজকে গোল খাবো না, আমরা গোল করতে পারবো। এবং নরওয়ের প্রসঙ্গে যদি আসে, আর্লিং হ্যালান্ডের কথা তো আসবেই। আর্লিং হ্যালান্ড, এমবাপ্পে এবং মেসি তিনজনই 7টা করে গোল করছে। এই প্রথম এবং কিন্তু এই বিশ্বকাপে প্রথম। এক বিশ্বকাপে 3 জন 7টা করে গোল করেছে। এবং হাল্যান্ড যতগুলো ম্যাচ খেলেছে একটা ম্যাচ বাদে প্রত্যেকটাতেই জোড়া গোল। হ্যাঁ, এবং হাল্যান্ড কিন্তু এই সবচেয়ে কম 4 ম্যাচে 7 গোল এবং প্রথমবার খেলতে এসেছে। প্রথমবার। হ্যাঁ, এত বছরে কখনো নরওয়ে কোয়ালিফাইড করেনি, এইবারে ওর উপরে ভর করে। এবং আমরা যখন বাছাই পর্ব দেখেছি সেখানে কিন্তু ইতালি এই গ্রুপে ছিল, তো ইতালিকে হারিয়ে আসছে। সবকিছু হারিয়ে এই গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আসে। ইতালি সেকেন্ড হয়, তারপর প্রি কোয়ালিফাইং খেলে, ওখানে আবার নর্দার্ন আয়ারল্যান্ডের সাথে আবার না ম্যাসিডোনিয়ার সাথে হেরে যায়, ইতালি বাদ পড়ে। তো ওখানে না যায়, এখানে যে হাল্যান্ডকে চাইজ ক্রেডিট দিতে হবে বক্স প্লেয়ার হিসাবে। যদি আপনি 60-70 মিনিট পর্যন্ত চিন্তা করেন, তার মুভমেন্ট আচরণ এমন কিছু ছিল না যে ওখানে কাজ করে। খালি ওদের স্ট্র্যাটেজি ছিল টিমকে উঠিয়ে নিয়ে যাবে, গোল পোস্টে দেয়, গোলকিপার অনেক লং বল খেলে যেটা ও দীর্ঘদেহে বল টার্ন করবে, নেয়ার পরে ওদিক এদিক দিবে। তো ওদের প্লে মেকার ছিল, ওদের ক্যাপ্টেনকে দিতে হবে। ওর্তেগার্ড দুর্দান্ত প্লেয়ার, ওর সাথে ছিল হলো আন্তোনি নোসো, সে ও দুর্দান্ত খেলেছে। এই পাসিং কোয়ালিটি, ওর পিছনে দুজন হোল্ডিং মিডফিল্ড করে, একটা বার্গা আর একটা ব্রেক, এই দুজন মিলেই এই টিমের যে কন্ট্রোলটা অনেক বেশি নিয়েছে, যেটা ব্রাজিল নিজেদের মধ্যে করতে পারে নাই। হ্যাঁ, এবং আঞ্চলিক কালকে প্যাকেতের জায়গায় আমাদের এখানে নাম্বার 10 খেলেছে হলো মার্টিনালিকে। মার্টিনালি কম্বিনেশন এই যেটা থাকে যে অ্যাটাকিং অনেক বেশি, ডিফেন্ডিং হয় না ব্রাজিলের প্লেয়ারদের। এবং আমরা দেখেছি যে আগের ম্যাচে যেহেতু মার্টিনেলি চেঞ্জ মানে রিপ্লে সাবস্টিটিউট হয়ে এসে গোল দিয়েছে, সেই জায়গা থেকে হতে পারে যে তাকে মূল একাদশে রাখা। আমি নেইমারকে নিয়ে আসতে চাই, শেষ মুহূর্তের গোল, বিদায়ের ইঙ্গিত। এবং আমি বলবো নেইমার একজন দুঃখী রাজপুত্র, ইনজুরির কারণে এতগুলো দিন খেলতে না পারা, তারপরে আবার কামব্যাক, 90 মিনিটস কোনো ম্যাচে খেলতে পারেনি। ঠিক আছে একটা গোল, বাট এইরকম শেষ তো আমরা বোধহয় চাইনি না। আমরা মানে ফুটবল ফ্যানরা, সেটা আর্জেন্টিনা ব্রাজিল কেউই চায়নি মানে এত গ্রেট প্লেয়ার বলতে চাই আমি ওইখানে যে নেইমার যখন বার্সেলোনায় গেল তখন আমার মনে হচ্ছে কেন গেল ওখানে, ও নামাবে কোথায়, ওকে ওর স্পেসটা কোথায়। কিন্তু ও যাওয়ার পর ও যেভাবে কুপ আপ করে মানে হাই ভোল্টেজ একটা টিমে ও কিন্তু তখন ও কি প্লেয়ার হয়ে গেল। ও মেসি, সুয়ারেজ, তারপর হ্যাঁ ট্রিওটা যে ওরা এমএসএম করলো, এটা তো দুর্দান্ত ওইখান থেকে। কিন্তু হ্যাঁ, এটা নিয়তি, কিছু করার নেই, ওর বিদায়টা এরকমই হওয়ার। বাট না হলে 2014তেই বা ওর পিঠে ওরকম আঘাতটা পাবে কেন, ওর আসলে কপালে নাই, কপালে নেই। আর কালকের কথা যদি বলেন, আমি কথাটা রুড়ো শোনাবে, আমার কাছে মনে হয়েছে আনচেলতির এটা একটা ভুল ছিল যে কালকে নেইমারকে নামানো। ও নামার পর ম্যাচটা স্লো হয়ে গেছে, ব্রাজিলের যে গিভ এন্ড টেকের ব্যাপারটা যতটাই যা করছিল, ও নামার পর এক ধরনের ঝামেলা হয়েছে। ব্রাজিল সমর্থক যারা আছেন আমাকে গালি দিতে পারেন চাইলে, কিন্তু আমার কাছে এটাই মনে হয়। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, যার হোয়াইটেনিং বুস্টার্স কঠিন দাগ দূর করে আর সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। এখন ওর কপালে ছিল এরকম, ও এরকম গেছে। ইন্টারন্যাশনাল ফুটবলকে ও কালকে অ্যানাউন্স করে দিয়েছে যে অনেক বড় বড় প্লেয়ার আছে, তারা দেশের জন্য অনেক করেছে, কিন্তু তাদেরও কাপ কপালে জোটে নাই। তো সেই রকম নেইমারও আরেকজন, যদি বলেন মেসি, রোনাল্ডো, তারপরে নেইমার, যে সমসাময়িক হ্যাঁ, এই জেনারেশনটাকে আমরা হ্যাঁ নেইমারের নাম কিন্তু উচ্চারিত হবে। এবং ব্রাজিলের সর্বকালের সর্বশ্রেষ্ঠ গোলদাতা এখনো পর্যন্ত সবচেয়ে বেশি 80টি গোল। আমরা পরবর্তী ম্যাচের দিকে আলোকপাত করতে চাই। ইংল্যান্ড ভার্সেস মেক্সিকোর দর্শক অনেকে বলছেন খুবই টানটান
উত্তেজনার একটা ম্যাচ হয়েছে অ্যাজটেকার খুবই কঠিন একটা পরিবেশে, বাট বেলিংহ্যামের জোড়া গোল, আমরা এতদিন হ্যারি কেইনের জোড়া গোল দেখছিলাম, ফাইনালি খুবই ভালো লাগার একটা খেলা। বাট ইংল্যান্ডের লাল কার্ড আসলে কতটা প্রভাব ফেলবে নেক্সট ম্যাচে, কারণ আমরা জানি নরওয়ের সাথে ইংল্যান্ডের রয়েছে ফেস অফ। তবে কেইনের পেনাল্টি, মেক্সিকোর লড়াই, স্বাগতিক মেক্সিকোর বিদায়। শতাব্দী ভাই, আপনার কাছ থেকে একটু আসবো, আসলে অ্যাজটেকার চাপ, উচ্চতা, দর্শক সবকিছু সামলে ইংল্যান্ডের এই যে জয়টা বের করে আনা, এবং আপনার সাথে অফ ক্যামেরা কথা হচ্ছিল যে আচ্ছা ব্রাজিলের ম্যাচ ইজ ওকে, বাট এইটা মানে মিস করার মতন ম্যাচ না, এবং আপনি বোধহয় সারা রাত জেগে আজকে হ্যাঁ, আমি অনেক সকালে বেলা করে ঘুমোতে একবারে গেছেন। 10টা 10:30 দিয়ে ঘুমাতে গেছি। এই ম্যাচটা হচ্ছে একদম টান টানে, যে আমার গুজবাম্প হচ্ছে আবার, মানে টেনশন, যে আমি হ্যাঁ দুই দল, এক দল তো আমার টিম না, আমি সাপোর্ট করি না, কিন্তু খেলা, আমি ফুটবল ফ্যান ভাই, আমি খেলা দেখি, ভালো খেলা। মানে দুর্দান্ত খেলা হয়েছে ওয়ার্ল্ড কাপে। সারা বিশ্বের দর্শক এরকম ম্যাচ দেখতে চায়। এবং বেলিংহামের কথা বলছিলেন, আমি রিয়াল মাদ্রিদের ফ্যান, রেগুলার খেলা দেখি। রিয়েলের জন্য তো এটা খুব ভালো ব্যাপার যে বেলিংহাম এরকম ফর্মে আবারও ক্লাবে জয়েন করবে। দুটো গোলের পাশাপাশি আমি যেটা বলবো, বেলিংহাম ম্যাচের একদম শেষের দিকে একটা সেভ করে বেলিংহাম, একটা ওই সেভটা আমার কাছে মনে হয় যে একদম মানে যেটা টিমকে লাইভ দেয়, হ্যাঁ, টিমকে লাইভ দেয়। এবং ওরা হাফ এন আওয়ারের বেশি কিন্তু 10 জন নিয়ে খেলেছে লাল কার্ডটার পরে, তখন ওরা ফরমেশনটা যেভাবে 54 মিনিটের সময় ও যেভাবে ওরা ম্যাচের প্লেয়ার আপ ডাউন করে, এবং এইখানে হ্যাঁ থমাস টুখেলকে তো একটা মুন্সিয়ানা অবশ্যই দিতে হয়, তাকে ধন্যবাদ দিতে চাই যে এত চমৎকারভাবে ব্যালেন্স করেছে। এবং ওদের আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো। ইংল্যান্ড যদি ঠিকঠাক থাকে, ওরা তো সবসময় বলে ইটস কামিং হোম কামিং হোম, এবার এই স্লোগানটা না বললেই কিন্তু ইংল্যান্ড হয়তো সেমিফাইনাল পর্যন্ত যেতে পারবে বলে আমার বিশ্বাস। তবে দুর্দান্ত একটা ম্যাচ হয়েছে। আমার খারাপ লেগেছে মেক্সিকোর জন্য, আর অ্যাজটেক স্টেডিয়াম হ্যাঁ এরকম ভরা গ্যালারিতে, এবং মেক্সিকো আনবিলিভেবল, দুর্দান্ত। ওরা বরাবরই বিশ্বকাপে ভালো খেলে, কিন্তু ওই যে কপালে থাকার একটা বিষয় আছে না, একটা লেভেল পর্যন্ত যেতে পারে না, বের হয়ে যায়। এবং ওচোয়ারও সর্বশেষ হ্যাঁ ওর বিদায় অনেক গ্রেট প্লেয়াররা কিন্তু বিদায় নিচ্ছে, অনেকে লুকা মদ্রিচ অলরেডি চলে গেছে, ম্যানুয়েল নয়ার চলে গেছেন, সন, তারপর দক্ষিণ কোরিয়ার সন, তারপর কালকে গেল নেইমার, তারপর এটা কি বলে হ্যাঁ ওচোয়া গেল, গতকাল ক্যাসেমিরো, তারপর অ্যালিসন বেকার, এদের তো আর তো হবে না খেলা। দুর্দান্ত গোলকিপার, অনেক প্লেয়ার। আপনার কাছে জানতে চাই ভাইয়া, এই যে 10 জনের দল নিয়েও শেষ পর্যন্ত ম্যাচ ধরে রাখা, ইংল্যান্ডের ম্যাচ বের করে আনা, আপনার এটা নিয়ে কি বিশ্লেষণ? এটা মাস্টার অফ টুখেলকে একটা জিনিস আছে, সে কিন্তু জার্মানি, এবং জার্মান খেলা থেকে পরে ইংল্যান্ডে ক্লাব কোচিং করে, সেখান থেকে সে ন্যাশনাল টিমে যায়। তো এই বিচরণটা তার জন্য অনেক বেটার, এবং সে এই দুটোকে কম্বিনেশন করেছে, যে ইংল্যান্ডের লং হার্ড হিটার পাস আর জার্মানির হলো জ্যামিতিক পজিশনালি ফুটবল, সেইটা হলো এখন সবচেয়ে বেশি জিনিস, যে আমি যখন হাউ টু ডিফেন্স হোয়ার অ্যান্ড হোয়েন, কখন কোথায় আমাকে ডিফেন্স করতে হবে, সেইটাও ভালো রপ্ত করেছে। যেখানে একটা প্লেয়ার ওর কমে যাওয়া, এবং এই ফুটবলে স্বাগতিকের এগেনস্টে যেখানে মেক্সিকো তাদের এই 18টা ম্যাচের একটা ম্যাচও এই মাঠে হারেনি, আবার অলমোস্ট 84,000 দর্শকের সামনে, হ্যাঁ সবকিছু তাদের ফেভারে। এবং অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সবচেয়ে বড় জিনিস, একটা প্লেয়ার হাই নিচে থেকে সমতল থেকে যাওয়া পাহাড় বৃষ্টিতে 22,000 উপরে খেলার এই স্টেডিয়াম, সেখানে ব্রেথিং এর একটা খুব প্রবলেম হয়, যেটা আমরা নর্মালি লোকজন পাহাড়ে উঠতে গেলে হাঁপায়, আর সেখানে খেলা 90 মিনিট। তো ভেরি প্রফেশনাল, সে টিমকে কাউন্ট করেছে। এবং এখানে হ্যারি কেনকে অনেক ভালো লেগেছে। আপনি যদি ম্যাচ দেখেন, হ্যারি কেন কিন্তু ওই যখনই রেড কার্ড খায় তখনই কিন্তু ওর পুরোটাই ওপর থেকে এসে ফুল ডিফেন্ডিংয়ে অনেক বেশি হেল্প করেছে, অনেক রান করে, এবং পজিটিভলি ডিফেন্ডিংয়ে সেই স্পেস দেয় নেয়, আর এটাকে বলে সেন্টারাইজ ডিফেন্ডিং। আমরা যদি এই বক্সটা দেখি, এই বক্সের ভিতরে তারা 10টা প্লেয়ার ছিল, গোলকিপার, পিছনে 5 জন, এই 4 জন, এইভাবে ওরা ব্লক করেছে। তো এই ব্লকের জন্য মেক্সিকোর যেটা বলা হয় যে ওরা দুর্দান্ত স্পিডি এবং অনেক বেশি চান্স তৈরি করেছে, কিন্তু ফিনিশিংয়ের যে দরকার সেটা সেইভাবে তারা করতে পারেনি। এবং ম্যাচে প্রথমেই বেলিংহামের যে পারফরমেন্স, এবং আমরা যেটা চিন্তা করছিলাম, আমিও নিজে রিয়াল মাদ্রিদের ফ্যান, ওকে নিয়ে হয়েছে, এবং রিয়েলে যে খেলা খেলেছে সেটা ইংল্যান্ডে কেন খেলতে পারছে না। লাস্ট 3টা ম্যাচে টাচ ছিল কিন্তু গোল পাচ্ছিল না, আর কালকে সে একাই ম্যাচ চেঞ্জ করে দেয়, এবং হ্যারি কেনের সাথে সেই বোঝাপড়াটা, এবং ওর অ্যাসিস্টে সেকেন্ড গোলটা করে দুর্দান্ত। তো ফার্স্ট অ্যাসিস্ট ছিল সাকার, ওখানে একটা হেডে গোল করে, এখান থেকে 2-1 যায় হাফ টাইমের আগে, সেখানে 2-1 ম্যাচের পরে যে এই রেড কার্ডটা হয়। কিন্তু কার্ডের আপনি প্রফেশন যদি দেখেন তাহলে মনে হবে না যে এটা ফাউল ছিল,
কিন্তু যখন ভিআরে যায় এত স্লো মোশনে তখন মনে হচ্ছে সেটাই। বলের উপরে যে ট্যাকেলটা যে প্লেয়ার আমরা এই প্রসঙ্গে আবারও আসবো। প্রিয় দর্শক, বিশ্বকাপ শুধু ট্রফি জয়ের গল্পই নয়, সমর্থকদের আকণ্ঠ ভালোবাসা এবং ইমোশনের গল্প। আজকের সার্ফ এক্সেল ফ্যান অফ দ্য ডেতে থাকছে ঢাকার ব্রাজিল সমর্থকদের হৃদয় ছোঁয়া এক সন্ধ্যা। দল হেরে গেছে, কিন্তু হার মানেনি সমর্থকদের ভালোবাসা। বিশ্বকাপ মানেই আবেগ, আর সেই আবেগের আরেকটি নাম বাংলাদেশ। নরওয়ের বিপক্ষে ব্রাজিলের ম্যাচ ঘিরে ঢাকায় জড়ো হয়েছিলেন হাজারো সমর্থক। ম্যাচ জুড়ে ছিল উদ্বেগ, প্রত্যাশা আর বারবার ঘুরে দাঁড়ানোর প্রার্থনা। অন্তিম মুহূর্তে নেইমারের পেনাল্টি গোলে সান্ত্বনা। শেষ বাঁশি বাজতেই নেমে আসে নীরবতা। অপূর্ণ থেকে যায় ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন। জয় পরাজয় ফুটবলেরই অংশ, কিন্তু প্রিয় দলের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা, শেষ মুহূর্ত পর্যন্ত পাশে থাকার অঙ্গীকার আর আবেগই প্রমাণ করে সমর্থকের হৃদয়ে পরাজয়েরও আলাদা এক মর্যাদা আছে। আর সেই ভালোবাসাকেই সম্মান জানাচ্ছে আজকের সার্ফ এক্সেল ফ্যান অফ দ্য ডে। ব্রাজিলের বিদায়ের পরেও সমর্থকদের ভালোবাসা, এটাই বোধহয় ফুটবলের আসল সৌন্দর্য। ইয়েস, আসলে টিমকে যে স্পোর্টিংলি একটা টিম, কিন্তু ফুটবল মানে হার জিত বা যে কোনো গেমে আপনি হার জিত আছে, এটাকে সুন্দরভাবে মেনে নিতে হবে। এবং তারাই বড় সমর্থক যখন তার দুঃখের সময় কাছে থাকে, এবং এই টিমকে আবার তারা দেখতে চায় এবং তাদের সেই উজ্জীবিত করা এবং এই যে ভালোবাসা, এটা কিন্তু থেকেই যাবে। হ্যাঁ, দুই একদিন কষ্ট হবে, আস্তে আস্তে কিন্তু মলিন হয়ে যাবে। আবার 4 বছর পরে আবার ওয়ার্ল্ড কাপ আসবে, আবার টিম তৈরি করবে, আবার যাবে। এবং এইটা চিন্তা করতে থাকলে একটা সময় যে দেখেন আবার একটা, যদি আমরা আবার পিছনে যাই, ব্রাজিল যেমন পায়নি, তার আগে আর্জেন্টিনা 36 বছর পরে পেয়ে গেছে। এখন ব্রাজিলে 24 বছর চলে গেল, পরের মিশনে যদি যায় 28 বছর, তারপরে যাবে 32 বছর। এভাবেই চেঞ্জ হতে পারে আরো টিম কিভাবে হয়। এবং আঞ্চলিক থেকে রেখে দিচ্ছে এবং বলেছে 2030 পর্যন্ত তার কাজ। এখন সে কিভাবে থাকবে সেটা হলো বড় ব্যাপার। আর যদি সে পুরো সময় থাকে, তাহলে আমরা নেক্সট একটা ব্রাজিলের অন্য একটা টিম দেখতে পাবো, এবং সেই টিমকে নিয়ে তখন চিন্তা করা হবে যে তাদের মিশন কি থাকবে। সেটাই। আমরা চলে যাব পরবর্তী ম্যাচ নিয়ে। পর্তুগাল বনাম স্পেন, তাদের ফেস অফ রাত 1টায়। যুক্তরাষ্ট্র বনাম বেলজিয়াম রয়েছে আগামীকাল সকাল 6টায়। পর্তুগাল এবং স্পেন নিয়ে আলাদা করে কথা বলতে চাই। রোনালদোর শেষ বিশ্বকাপ, এটা অলরেডি ঘোষিত হয়ে গেছে। পর্তুগালকে আসলে অনুপ্রেরণা যোগাবে এই নকআউটের রাউন্ডে, নাকি চাপ খানিকটা বাড়াবে? পর্তুগাল চাপ তো অবশ্যই বাড়ানো শুরু করে দিয়েছে, কারণ লাস্ট ম্যাচে পর্তুগাল যেরকম খেলেছে, পর্তুগাল এই ইসের সবচেয়ে হচ্ছে দামি দল পর্তুগাল অর্থনৈতিকভাবে, এবং ওদের মিডফিল্ডকে বলা হচ্ছে সবচেয়ে বেশি স্ট্রং। কিন্তু আমরা এই যে 3টা ম্যাচ দেখেছি এর আগে বা 4টা ম্যাচ, কিন্তু দুর্বলতাও দেখি। হ্যাঁ, না আমারও মানে সবার প্লে, আমি রেগুলার ফুটবল ফ্যান, আমি বললাম তো দেখি তো, মানে সবাইকেই ভাল লাগে, কিন্তু ওরা না এক ইউনাইটেড হয়ে খেলতে পারছে না। এটাই সমস্যা, এটাই হচ্ছে ঝামেলা। আবার কেউ হয়তো রোনাল্ডোকে, এখন আমরা হলো একজন দুজনকে টার্গেট করি ট্রল করার জন্য বা লাভ অনেক কথা বলার জন্য, ওগুলোর বাদেও কিন্তু একটা ম্যাচে, সেকেন্ড ম্যাচে পর্তুগালের যেই খেলাটা দেখেছিলাম, ওই খেলাটা কিন্তু পরবর্তী ম্যাচে হারিয়ে গেছে। কিন্তু পর্তুগাল যদি ঠিকঠাক মতো খেলতে পারে, তাহলে মানে পর্তুগালের প্রতি যে প্রত্যাশাটা আছে সারা দুনিয়া জুড়ে, CR7 ফ্যানরাই মূলত পর্তুগাল ফ্যান। আজকে হয়তো ব্রাজিলিয়ান কিছু লোক সাপোর্ট করবে, মেক্সিকানরা সাপোর্ট করবে, তাতে কিছু যায় আসে না, কিন্তু মাঠের খেলাটা ভাই মাঠে খেলতে হবে। আর স্পেন হচ্ছে যতটা না ভালো খেলছে, তার চেয়ে বেশি হাইপের কারণে আমার কাছে মনে হয়, আমি জানি না, এক ধরনের হাইপ তোলা হয়েছে। কিন্তু শুরু থেকেই দেখছি, বাট আমরা তো পরে লামিন ইয়ামাল, মানে ও নো ডাউট খুব ভালো প্লেয়ার, কিন্তু ওকে নিয়ে যেভাবে মাথায় তুলে রাখা হচ্ছে, ওই লেভেলেও এখনো যায়নি। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, যার হোয়াইটেনিং বুস্টার্স কঠিন দাগ দূর করে আর সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। আমার কাছে তাই মনে হয়েছে, মানে ব্রুনো ফার্নান্দেজ, তারপর বার্নার্ডো সিলভা, রোনাল্ডো নিজেও আছে। এখন ওরা যদি মাঠে নিজেদের মধ্যে মিনিমাম আন্ডারস্ট্যান্ডিংটা করে, ওই দিন যেমন একটা ফ্রি কিকের সময় ওরা একটা গেম প্ল্যান করেছিল, কিন্তু কে করবে কে করবে না। হ্যাঁ, নুনো মেন্ডেস যে গোলটা করলো, মানে
এই ব্যাপারগুলো যদি আজকের ম্যাচেও ক্লিক করে স্পেনের জন্য খুব এবং ঝামেলা হবে। অবশ্যই যে দলের স্বার্থে নিজেদের কিছু মানে আমি বলবো স্কোর এবং রেকর্ডের হাতছানি কিছুটা উপেক্ষা করে খেলা হ্যাঁ, করা উচিত। স্যাক্রিফাইস মাইন্ড স্যাক্রিফাইস হতে হবে ফুল টিম এজ এ টিম ইজ এ বন্ড ইজ এ ইউনিটি ফর ফ্যামিলি হ্যাঁ, family। ফ্যামিলিতে যেরকম আছে আমরা যদি সবকিছু এক হয়ে যায় সবার সুখে দুঃখে এক হয়ে সাপোর্ট করতে সেটাই। হবে সেই জায়গায় এবং আজকের ম্যাচে যেটা সবচেয়ে বলা হচ্ছে আবার একটা বেদনা বিদায় আসবে এখন হয় স্পেন আর পর্তুগাল চলে যাবে এরা দুজনেই কিন্তু ফাইনাল খেলার জন্য তৈরি হয়ে আসছে এবং কাপের অধিকারী বলা হয় এবং রোনাল্ডোর হাতে কাপ দেখতে চায় সেই হিসাবে পর্তুগাল টিম এবং আজকে মিডফিল্ডে ভাইয়া যে বলেছে সেই নামগুলির জন্য সবচেয়ে বেশি ক্লাবের দামি প্লেয়ারদের নিয়েই হলো পর্তুগালের এবং team। ওদিকেও কিন্তু স্পেনেও ছেড়ে যাওয়া যাবে না তাদের 90% প্লেয়ারই হলো বার্সেলোনা একটা জায়গা থেকে চলে আসছে 2-3টা প্লেয়ার আছে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং হলো আরো দুইটা সেভিয়া রিয়ালের নাই, হ্যাঁ unfortunately। নাই হ্যাঁ। এবং রিয়েলের কোনো প্লেয়ারই তারা নেয়নি রিয়েল আবার বুদ্ধি করে একটা প্লেয়ারকে তাড়াতাড়ি কিনে নিয়েছে যা চেলসির প্লেয়ার কুকুলো যে ঝাঁকড়া কুকুরুলো। লেফট আউটে খেলে যে লেফট ব্যাক। দুর্দান্ত প্লেয়ার অলমোস্ট অলওয়েজ অ্যাটাকিং এ থাকে এবং বক্স টু বক্স খেলে যদি আমি মরক্কোর প্লেয়ার আপনার আশরাফ হাকিমিকে বলেন সেম অবস্থা অনেক বেশি স্পেনেও, হ্যাঁ। স্পেনের সেই এই ফুটবলটা খেলে আমি এখানে একটু আটকাচ্ছি বিকজ আমাদের পরবর্তী ম্যাচটা নিয়েও আলাপ করতে চাই পরবর্তী ম্যাচটা নিয়ে একটা সেন্সিটিভ ইস্যু দাঁড়িয়েছে আমরা সবাই জানি রেড কার্ডের ইস্যু বিকজ দর্শক এই যে বালোগান বিতর্ক ফিফার সিদ্ধান্ত নিয়ে কিন্তু বিশাল বড় একটা প্রশ্ন উঠেছে ক্রীড়া প্রেমীদের ভেতরে এবং আমরা জানি বেলজিয়ামও কিন্তু তাদের তরফ থেকে একটা বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রের ঘরের মাঠের সুবিধা যেমন রয়েছে এদিকে বেলজিয়ামের অভিজ্ঞতা রয়েছে তবে রাজনৈতিক বিতর্ক বনাম মাঠের ফুটবল এটা আসলে মানে খুবই আনএক্সপেক্টেড ঘটনা ভাই আপনার কাছে আসতে চাই যে বালোগানকে খেলতে দেওয়ার সিদ্ধান্ত কি আসলে ম্যাচের আগে আলাদা করে একটা মেন্টাল স্ট্রেসের জায়গা তৈরি করবে এবং এটা আমরা সবাই জানি দিস ইজ আনফেয়ার সেটা তো অবশ্যই একটা স্ট্রেস তৈরি করবে এবং বলতে চাই যেটা যদি হয়ে থাকে তাহলে ইংল্যান্ডের ক্ষেত্রে যেন আলাদা বিচার না হয় সেম বিচারটা হয় আবার এইবারের বিশ্বকাপটা বোধ হয় এর আগেও হয়েছে রাজনৈতিক অপকর্ম বিশ্বকাপে এইবারে মনে হয় সবচেয়ে বেশি হয়েছে কারণ ইরানের সাথে যেটা করা হয়েছে ইনজাস্টিস ইরান কোনো ম্যাচ হারেনি আচ্ছা হোয়াট এভার মাঠের খেলায় ইরান বাদ পড়ে গেছে বা গোল এভারেজে ইউএসএ তে খেলা হচ্ছে রাখা হচ্ছে হ্যাঁ মেক্সিকোতে রাখা হচ্ছে 4 ঘন্টার মধ্যে আপনার ছাড়তে হবে কোনো হোটেল নাই প্র্যাকটিস ম্যাচ নেই আপনি খেলছেন এক জায়গায় থাকছেন আরেক দেশে মানে এটা তো রাজনৈতিক না পুরো ব্যাপারটাই তো রাজনৈতিক আর যেটা হচ্ছে যে আমেরিকান টিম ইউএসএ খুব ইমপ্রুভ করেছে ফুটবলে ভাইয়ের সাথে আমি কথা বলছিলাম একটু আগে সেই জায়গা থেকে ওই এক স্ট্রাইকারকে এক্সট্রা প্রায়োরিটি বা প্রেফারেন্স দেওয়ার জন্য ফিফার উপর চাপ প্রয়োগ করা হয়েছে যেটা করেছে সেটা হয়তো হ্যাঁ আমেরিকা পেলো অ্যাডভান্টেজ পেলো কিন্তু সেটা যেন সবার জন্যই বলবৎ থাকে আমার এটাই ফিফার কাছে এখন আমার অনুরোধ তো ফিফা শুনবে না মানে এটা হওয়া উচিত অবশ্যই সেক্ষেত্রে বেলজিয়ামকে এই বিতর্ককে বাড়তি একটা প্রেরণা হিসেবে নিতে পারে ফর পজিটিভ প্লেইং হ্যাঁ এটা অনেক সময় আমরাও এটা লোকাল লিগ বা যেখানে খেলা হয় এরকম দেখা যায় ফেডারেশনে কিছু ভুল সিদ্ধান্ত অনেক সময় পড়ে যায় কমিটি টিম একটা ব্যাপার থাকে না হ্যাঁ বা রেফারি সর্বোচ্চ বা ফিফা রেফারি অ্যাডভান্টেজ দিয়ে দিচ্ছে হ্যাঁ রেড কার্ড দিচ্ছে না অফসাইড ছেড়ে দিল গোল হয়ে গেল কিন্তু একটা ডিসিশন দিয়ে এটা সেটা ফাইনালি ডিসিশন দিয়ে চলে গেছে যেখানে এটার উপরে আর কোনো ল নাই তাকে পরবর্তী ম্যাচ অফ থাকতেই হবে সেখানে দেখা যাচ্ছে ম্যাচের আগে এবং ভাইটাল ম্যাচের আগে তাকে নিয়ে আসা হচ্ছে হ্যাঁ এর আগে এরকম কিন্তু হয় রক্সিদে আমার যতদূর মনে পড়ে আমরা ফিফার আইনে এরকম হয় ফিফার আইনে তো কখনো এটা চেঞ্জ হয় না এবং এটার কোনো পরিবর্তন নাই তো এটাই আসলে দৃষ্টান্ত হয়ে থাকবে বারবারই বলা হচ্ছে যে এইবারের আমেরিকা এই ওয়ার্ল্ড কাপ সাথে কানাডা এবং মেক্সিকো নিয়ে এবং তারা দুটো টিমই এখন অলরেডি বাদ হয়ে গেছে এখন আমেরিকা কোথায় যাবে কিভাবে কি যেতে হবে সেই সব নকশার ছক তারা তৈরি করছে অবশ্যই আমি একেবারে জাস্ট দুটো শব্দে ম্যাচ দুইটা নিয়ে আপনার কাছে এবং ভাইয়ের কাছে প্রেডিকশনে আসতে চাই ফার্স্টে স্পেন এবং পর্তুগাল না এই দুটো ম্যাচে আসলে প্রেডিকশন করা যাবে না এখানে মাঠের ম্যাচ একদম কমপ্লিটলি একদম কম্পিটিশন হবে এই ম্যাচ হলো এক্সট্রা টাইমেও যেতে পারে আর সেক্ষেত্রে ইউএসএ ভার্সেস বেলজিয়াম আর ইউএসএ ভার্সেস ম্যাচে আমি ইউএসএ কে আগে এগিয়ে রাখছি এবং এটা 1-0 হতে পারে 2-0 তে হতে পারে বেলজিয়াম ওই ফাইট করতে পারবে না ইউএসএ 2-0 তে জিতবে বেলজিয়ামের সাথে আর আমি যেহেতু CR7 খেলা খুব ভালো লাগে বা ভাই হ্যাঁ পর্তুগাল জিতবে এখানে সেটা এক্সট্রা টাইমেও যে টাই ব্রেকারও হতে পারে আর যদি এমনি হয় তাহলে 1-0 ওকে থ্যাংক ইউ সো মাচ আসলে আমাদের আলোচনার সময় একেবারে শেষ হয়ে গেছে বাট আশা রাখছি নিশ্চয়ই দেখা হবে আগামী কোনো পর্বে খুব ভালো থাকবেন ইনশাআল্লাহ দর্শকদের জন্য হয় প্রিয় দর্শক বিশ্বকাপের নকআউট আবারও দেখালো একটি পেনাল্টি একটি গোল এবং একটা
একটা মুহূর্তের ডিসিশন বদলে দিতে পারে পুরো ম্যাচের গল্প। আজকে আমরা দেখলাম ব্রাজিলের হৃদয় ভাঙা বিদায়, নরওয়ের ইতিহাস, ইংল্যান্ডের কঠিন জয় আর মেক্সিকোর স্বপ্নভঙ্গ। সামনে অপেক্ষা করছে পর্তুগাল স্পেনের মহারণ, রোনালদোর শেষ বিশ্বকাপের আবেগ এবং যুক্তরাষ্ট্র বেলজিয়ামের বিতর্ক ঘেরা লড়াই। সে গল্প নিয়ে আবারও ফিরবো আগামীকাল। আজকের মতন বিদায় নিচ্ছি আমি ইন্দ্রাণী নিশি, আমার সাথে ছিলেন মাহবুব হোসেন রক্সি এবং শতাব্দী ওয়াদুদ। দর্শক, আপনারা দেখছিলেন সার্ফ এক্সেল প্রেজেন্টস দীপ্ত ডি বক্স। গুড ইভিনিং।